তানভীর বিড়বিড় করতে করতে নিজের রুম পর্যন্ত যেতেই ফোনে কল বেজে উঠল। তানভীরের বেস্ট ফ্রেন্ড সোহাগ কল দিয়েছে। তানভীর কল রিসিভ করতেই ও পাশ থেকে সোহাগ একদমে কত কি বলতে থাকলো। তানভীর প্রখর তপ্ত স্বরে বলল, আমাকে এসব বলে কোনো লাভ নাই। আমি এখন আসতে পারবো না। এমপির সাথে একটা প্রোগ্রামে যেতে হবে। প্লিজ দোস্ত একটু আয়। আরে ভাই, আমার সময় নাই। শোন তানভীর, আমাকে যতই ব্যস্ত হয়ে দেখাস না সমস্যা নেই, কিন্তু তোর গার্লফ্রেন্ডের জন্য অন্তত আয়। একদম ইমোশনাল ব্ল্যাকমেল করবি না। তোর আমার মাঝখানে ওকে কেন টানছিস? কারণ আমার কথা তুই গুরুত্ব দিচ্ছিস না। প্লিজ তানভীর, জাস্ট 5 মিনিট লাগবে, আয় তুই। তানভীর ভারী কণ্ঠে শুধালো, বন্যা কি এখনো ভার্সিটিতে? আমি তোর কাছে সকাল থেকে চিল্লাচিল্লি করছি, তুই আমাকে পাত্তা দিচ্ছিস না। বন্যার নাম শুনতেই কণ্ঠস্বর পাল্টে গেছে। দাঁড়া, এখন থেকে তোকে ওর কসম দিয়ে সব কাজ করাবো। তানভীর রাগান্বিত কণ্ঠে বলল, কোনোদিন ওর নাম নিয়ে কসম কাটতে বলবি না। পরিবারের বাইরে ও আমার একমাত্র দুর্বলতা। তাছাড়া কসম কাটা ঠিক না। আচ্ছা ঠিক আছে, কাটাবো না কসম। এখন বল, আসবে? বন্যা যদি সত্যিই ভার্সিটিতে থাকে তাহলে আসবো। আরে আছে আছে, প্রয়োজনে আটকে রাখবো, তাও তুই আয়। আমার কাজটা কিন্তু করে দিতে হবে। ভুলেও বন্যাকে কিচ্ছু বলতে চাইস না। আমি আসছি। তানভীর দ্রুত বেরিয়ে পড়েছে। এদিকে মেঘ আবিরের আড়ালে চুপটি করে দাঁড়িয়ে আছে। তানভীর চলে গেছে অনেকক্ষণ আগে। মেঘ আতঙ্কে এখনও চোখ খুলতে পারছে না। আবির ঠোঁটের কোণে হাসি রেখে অপলক দৃষ্টিতে মেঘকে দেখছে। তিত্তির করে কাঁপছে মেঘের উষ্ঠদয়। লজ্জা আর ভয়ে নাকের ডগা আর গাল পাকা টমেটো মতো লাল হয়ে গেছে। নিস্তব্ধতা বুঝতে পেরে মেঘ ধীরে ধীরে চোখ মেলল। সরাসরি চোখ পড়ল আবিরের চোখের দিকে। আবির নেশাক্ত দৃষ্টি দেখে মেঘ লজ্জায় মাথা নিচু করে ঘাড় কাত করে তানভীরকে দেখার চেষ্টা করল। তানভীরকে রুমে কোথাও দেখতে না পেয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, ভাইয়া কোথায়? চলে গেছে। কেন? আমি কি করে বলবো সেটা? তোর ভাইকে গিয়ে জিজ্ঞেস কর। হঠাৎ দেওয়ালের দিকে আবিরের নজর পড়ে। যে হাতটা দিয়ে নিজেকে আটকেছিল সেই হাত যে রং ছিল আবিরের সেটা খেয়ালই ছিল না। মেঘের চুল বাঁচাতে গিয়ে উল্টে দেওয়াল নষ্ট করে ফেলেছে। আবিরের সাথে সাথে মেঘ ও চোখ ঘুরিয়ে তাকালো। দেওয়ালে আবিরের হাত দেখে আর্তনাদ করে উঠল। এটা আপনি কি করলেন? আমি ইচ্ছে করে করেছি নাকি? তোর চুল বাঁচাতেই তো করেছি। মেঘ একটু দূরে সরে দেওয়ালটাকে দেখে পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, আমি এখানটা এখন কিভাবে ডিজাইন করব? আবির মেঘের হাতের কবজিতে শক্ত করে ধরে টেনে নিয়ে রঙের বক্স চুবিয়ে সঙ্গে সঙ্গে দেওয়ালে ছাপ দিল। যেখানে আবির হাতটা রেখেছিল ঠিক সেখানেই। মেঘ আটকানোর খুব চেষ্টা করছে, কিন্তু আবিরের শক্তির সামনে মেঘ অতি নগণ্য একটা মানুষ। আবিরের হাতের রং অনেকটা শক্ত হয়ে যাওয়ায় ঠিকমতো বোঝা যাচ্ছিল না, কিন্তু মেঘের হাতের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। ভালোভাবে পরোক্ষ করলে মেঘের ছোট্ট হাতকে ঘিরে আবিরের বড় হাতের প্রখর ছাপ ঠিকই চোখে পড়ে। মেঘ ক্ষুদ্র হয়ে বলল, আপনি এমন করলেন কেন? কি ডিজাইন করবি ভেবে পাচ্ছিস না? তাহলে কি করব? মেঘ শক্ত কণ্ঠে বলল। আমি কিন্তু সম্পূর্ণ দেয়ালটাই নষ্ট করে ফেলবো। আবির মুচকি হেসে বলল, একদিনের জন্য রুমটা তোকে দিয়েছি, সাজাবি নাকি নষ্ট করবি পুরোটাই তোর ওপর। আমি কিছুই বলবো না। মেঘ শীতল কণ্ঠে বলে উঠল, মাঝখানে হাতে ছাপটার কারণে কি পচা লাগছে। আপনি এমনটা না করলেও পারতেন। আবির স্বাভাবিক কণ্ঠে বলল। তুই তোর কাজ শেষ কর, তারপর দেখিস কত সুন্দর লাগে। মেঘ মুখ ভোতা করে ঠোঁট ভেঙে কাঁদো কাঁদো মুখ করে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির মুচকি হেসে দুই আঙুল মেঘের রাগে ফুলে ওঠা নাকটা আলতোভাবে চেপে মোলায়েম কণ্ঠে বলল, দেওয়াল জুড়ে এত সুন্দর পেন্টিং থাকবে, আর তাতে ডিজাইনারের হাতের ছাপ থাকবে না, তা কি করা হয়? ছাপটার নিচে তোর নামটা লিখে দিস। বাসার মানুষ দেখলে কি ভাববে? বাসার মানুষ যখন জিজ্ঞেস করবে যে এই ডিজাইনটা কে করেছে, তখন আমি কি বলবো? শাওরা পাড়ার পেতনিটা ডিজাইন করে গিয়েছে, নাকি আমার কাল্পনিক বউটা এসে করেছে? মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, কথায় কথায় বউ বউ করবেন না। আমি কিন্তু বড় আপুকে বলে দিব। কি বলবি? বলবো আপনি সারা দিন বউ বউ করেন, অথচ বিয়ের কথা বললে ভাব নেন। আপনাকে ডাক্তার দেখাতে হবে। আবির নিঃশব্দে হেসে শুধালো, তুই কি আমাকে ইনডিরেক্টলি পাগল বললি? মুখের ওপর কিভাবে বলবো? কি? আবির এক পা করে এগোচ্ছে। মেঘ পেছোতে পেছোতে চেঁচিয়ে উঠল, এমন করলে আমি কিন্তু চিৎকার করব। কর চিৎকার, ডাকাকে ডাকবি, দেখি কে তোকে বাঁচায়। মেঘ ভেজা কণ্ঠে ডেকে উঠল। আম্মু বাঁচাও। আবির মেঘের মুখ চেপে ধরে ঠাট্টার স্বরে বলল, ছি মেঘ, যেভাবে মামনিকে ডাকছিস
মাউনি ভাবে আমি তোকে ছি। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির মেঘের মুখ ছেড়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, সরি, তোকে ডিস্টার্ব করবো না, তুই তো কাজ শেষ কর। আবির টাওয়েল নিয়ে ওয়াশরুমে চলে গেছে। মেঘ আহম্মকের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। আবির ভাই যে রাগ করেছে সেটা ওনার কথাতেই বোঝা গেছে। মেঘ কী করবে তাই ভাবছে। আচমকা ড্রেসিং টেবিলে আয়নার দিকে নজর পড়তেই মেঘ সব ভুলে গেল। গালে আবিরের হাতের স্পর্শ, গলা আর ঘাড়েও আঙুলের দাগ, নাক আর গলার জুড়ে রং লেগে আছে। মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়ায় ঘটনাগুলো ভাবছে আর বারবার লজ্জায় ললিত হয়ে যাচ্ছে। মেঘ নিচের গালে হাত রেখে আবিরের স্পর্শে অনুভব করার চেষ্টা করছে। অমনি বুকের ভেতর কম্পন শুরু হয়ে গেছে। আচমকা মিম দরজা দাঁড়াতেই মেঘ তাড়াহুড়ো করে দেওয়ালের দিকে ঘুরে মাথায় ওড়না দিল, যাতে রঙের দাগ মিম কোনোভাবেই না দেখে। মিম দৌড়ে এসে উত্তেজিত কণ্ঠে শুধালো, আপু তুমি আমায় দেখে কি লুকিয়েছো? দেখি, এদিকে ঘোরো তো। মেঘ দেওয়ালের রং করতে করতে তপ্তস্বরে বলল, ডিস্টার্ব করিস না, রুমে যা। তুমি কি লুকাচ্ছ বলো, তাহলে চলে যাব। মেঘ হুঙ্কার দিয়ে উঠল। আবির ভাই কিন্তু ওয়াশরুমে আছে, ডাকবো? মিম উদ্বিগ্ন কণ্ঠে বলল, ভাইয়ার রুমে আগে বলো না, আমি গেলাম, পরে এসে দেখবো তুমি কি লুকিয়েছো। মেঘ কিছুক্ষণ ভেবে পুনরায় কাজ শুরু করলো। আবির ওয়াশরুম থেকে বেরিয়ে ভেজে শরীরে টি শার্ট গায়ে দিয়ে ফোন নিয়ে চুপিচাপি রুম থেকে বেরিয়ে গেছে। মেঘের দিকে একবারের জন্য তাকিয়ে দেখেনি। মেঘ অসহায় মুখ করে আবিরের যাওয়ার দিকে খানিকক্ষণ চেয়ে রইল। চোখে মুখে বিষণ্ণতায় ভর করেছে, তবুও সব কিছু একপাশে রেখে কাজে মনোযোগ দিল। আবির নিচে নামতেই মেঘ ছুটে গেল মেঘকে দেখতে। ততক্ষণে মেঘ রং দিয়ে গাল আর গলায় থাকা আঙুলের ছাপগুলো মুছে ফেলেছে। মিম রুমে ঢুকতেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তখন কি লুকাইছিলা? মেঘ স্বাভাবিকভাবে ঘুরে মিমির গালে রং 2 আঙুল ছুঁয়ে বলল, তোর কাছ থেকে আমি কি লুকাবো বল? আপু তোমার গায়ে এত রং কেন? খেয়াল ছিল না, হুট করে গালে হাত দিয়ে ফেলেছিলাম। 2টা দেওয়ালে ভালোভাবে পর্যবেক্ষণ করে মিম বলল, আপু দুটা ডিজাইনে অনেক সুন্দর হয়েছে, ভাইয়ার রুমটা অন্যরকম সুন্দর লাগছে। মেঘ মৃদু স্বরে বলল, সত্যি সুন্দর হয়েছে। 100% সত্যি। ওনার কি পছন্দ হবে? কিছুই তো বললেন না। আমি বলছি ভাইয়ার পছন্দ হবেই হবে, তাছাড়া তুমি যা একে দিবা ভাইয়া সেটারই প্রশংসা করবে। দেখো, সেটা যদি ব্যাঙ্গের ছাতাও হয় তবু বলবে অনেক সুন্দর হয়েছে। মিম বিছানার উপর বসে পা ঝুলাচ্ছে আর মেঘের সাথে গল্প করছে। মেঘ আবিরের কথা মতো নিজের হাতে ছাপটা নিচে নিজের নাম লিখেছে। তাছাড়া এক সাইডে সাজ্জাদুল খান আবির নাম লিখে ডিজাইন করে দিয়েছে। মিমকে কিছু জিনিস দিয়ে আগেই পাঠিয়ে দিয়েছে, বাকিগুলো নিয়ে মেঘ পেছনে পেছনে আসছে। এতক্ষণের মধ্যে আবির একবারও উপরে যায়নি। মিম নিচে আসতেই আবির প্রশ্ন করল, তোর বোনের কাজ শেষ হয়েছে? হ্যাঁ, অনেকক্ষণ আগেই শেষ হয়েছে। আবির কোনো কথা না বলেই নিজের রুমে চলে গেছে। 2টা দেওয়ালের ডিজাইনের কারণে রুমটাকে চেনাই যাচ্ছে না। আবিরের রুমটা খান বাড়ির সবগুলো রুমের থেকে বড়। এক সময় এই রুমে আলী আহমেদ খান আর মালিয়া খান থাকতেন, ওনাদের জন্যই মূলত বানানো হয়েছে। পরবর্তীতে বিভিন্ন সমস্যার কারণে আলী আহমেদ খানরা নিচে চলে আসেন আর রুমটা আবিরের দখলে চলে গেছে। রুমটার ঠিক মাঝামাঝিতে দরজাটা অবস্থিত। ভেতরের এক পাশে আবিরের ব্যবহার্য সব প্রয়োজনীয় সামগ্রী আর অন্য পাশে সব অপ্রয়োজনীয় জিনিসপত্র। ছোটবেলার সাইকেল থেকে শুরু করে লাগেজ, ক্রিকেট, ফুটবল খেলা যাবতীয় জিনিসপত্র, পুরনো একটা ওয়ার্ড্রফ আরও অনেক কিছু। ওইদিকে সব জিনিসপত্র বড় কাপড় দিয়ে ঢাকা। মালিয়া খান বলেছিলেন পুরনো জিনিসপত্র স্টোর রুমে রেখে দিতে, কিন্তু আবির সেগুলোকে সরাতে রাজি হয়নি। রুমে আর্ট করা এখন এক পাশে অতিরিক্ত সুন্দর হয়ে গেছে আর অন্য পাশে অগোছালো। তবে আবির সেদিকে মনোযোগ নেই। আবির উর্দিত নয়নে দেওয়ালের দিকে চেয়ে আছে। একবার চোখ পড়ে নিজের নামের দিকে, পুনরায় নজর আটকায় মেঘের হাতের ছাপ, সেই সাথে লেখা মেঘ নামটার উপর। আকস্মিক আবিরে মুখে হাসি ফুটে। অন্যদিকে তানভীর ভার্সিটির সামনে আসতে সোহাগ আর শিমুলকে দেখতে পেল। ওরা তানভীরকে দেখেই হাসি মুখে এগিয়ে আসলো। তানভীর প্রশ্ন করলো, বন্যা কোথায়? চল আমাদের কাজটাকে শেষ করে আসি, 5 মিনিটের কাজ। বন্যার সাথে আগে দেখা করব, তারপর তোদের ব্যাপারটা ভেবে দেখব। 2টো মেয়ের সাথে ওইদিকে গেল। তানভীর ওদের দেখানো পথে বাইক স্টার্ট দিল। থামলো
ঠিক বন্যাদের পেছনে। বন্যারা পেছন ফিরে তাকিয়েও দেখলো না। তানভীর ঘন ঘন হর্ন দিতে লাগলো। এক প্রকার বিরক্ত হয়ে বন্যা পেছনে ফিরতেই দেখলো তানভীর বাইক থেকে নীরব দৃষ্টিতে চেয়ে আছে। বন্যার চেহারা স্বাভাবিক করার চেষ্টা করলো। তানভীর গম্ভীর কণ্ঠে বলল, এদিকে আসো। বন্যা বান্ধবীদের দিকে তাকে ধীর গতিতে এগিয়ে আসলো। তানভীর প্রখর তপ্ত স্বরে বলল, ফোন দিলে ফোন রিসিভ করা প্রয়োজন মনে করো না? ইদানিং ফোন বন্ধ কেন রাখছো? সমস্যা কি? বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, আমার ফোন নষ্ট হয়ে গেছে, নতুন ফোন কিনতে হবে। আবু বলছে আগামী সপ্তাহে ফোন কিনে দেবেন। ওহ, আর কোনো সমস্যা নেই তো? আর কি কারণ থাকবে? ভাইয়া যখন অ্যাক্সিডেন্ট করেছিল তখন তোমাকে রাগে উল্টোপাল্টা কথা বলেছিলাম, তার জন্য দুঃখিত। ভাইয়ার রক্তাক্ত দেহ দেখে আমি তখন মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। বুঝে না বুঝে তোমার সাথে রাগ দেখিয়েছি। বন্যা মলিন হেসে বলল, কোনো ব্যাপার না, আমি কিছু মনে করিনি। আপনার জায়গায় আমি থাকলেও হয়তো এভাবেই রিয়েক্ট করতাম, নয়তো আরও বেশি করতাম। আই এম রিয়েলি সরি বন্যা। এত ফর্মালিটি করতে হবে না, আমি সত্যি কিছু মনে করিনি। আবির ভাই এখন কেমন আছেন? মেঘ কেমন আছে? দুজনেই আলহামদুলিল্লাহ ভালো আছে। বন্যা হঠাৎই ঢোক গিলে উষ্ণ স্বরে শুধালো, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ অবশ্যই। আপনি মিনহাজ আর তামিমকে কি করেছিলেন? কেন, কোনো সমস্যা? না না, ওরা অনেক দিন ভার্সিটিতে আসেনি, এখন আসলেও অনেক চুপচাপ হয়ে গেছে, তাই বলছিলাম। এইসব কোনো বিষয় না, আমি বেশি কিছু করিনি। আমার জায়গায় ভাইয়া থাকলে ওদের আর কোনো দিনও দেখতে পারত না। তানভীর একটু থেমে আবার প্রশ্ন করলো। একটা কথা, ভার্সিটিতে কেউ তোমাকে ডিস্টার্ব করে? বন্যা মনে মনে আওড়ালো। ডিস্টার্ব করলেও তো আপনাকে বলবো না। স্বাভাবিক কণ্ঠে বলল, না, যদি মনে করো আমাকে না বললে আমি কিছু জানতে পারবো না, তাহলে এটা তোমার ভুল ধারণা। বরং তুমি নিজে থেকে জানালে তোমারই লাভ। বন্যা কপাল গুটিয়ে ধীর কণ্ঠে বলল, এখন আসি। যেতে বলছি তোমায়। আমার তাড়া আছে। কেন, কেউ অপেক্ষা করছে? মানে? কিছু না। ভার্সিটিতে পরশুদিন প্রোগ্রাম আছে, কষ্ট করে মেঘকে জানিয়ে দিয়েন। ঠিক আছে, এখন চলো। কোথায়? তোমায় কিছু খাওয়াই? আমি আজ কিছু খাবো না, অন্য কোনো দিন আমি আপনাদের খাওয়াবো। তানভীর ভারী কণ্ঠে বলল, সেসব পরে দেখা যাবে, এখন বাইকে বসো। এক গ্লাস আখের জুস হলেও খেতে হবে, না হয় আমি ধরে নিব তুমি আমার উপরে রাগ করে আছো। আমি সত্যিই রেগে নেই, বিশ্বাস করুন। মানলাম অ্যান্ড বিশ্বাসও করলাম, এখন চলো। বন্যার দাঁতে দাঁত চেপে বাইকে উঠে বসলো। ইচ্ছা না থাকা সত্ত্বেও তানভীরের সঙ্গে 2 গ্লাস আখের জুস খেয়েছে, শুধুমাত্র মেঘের ভাই বলে। বাধ্য হয়ে বন্যা তানভীরের সাথে কথা বলে, না হয় কোনোদিনই বলতো না। মিনাজ আর তামিমকে বন্যা 2-1বার জিজ্ঞাসা করেছিল কি হয়েছিল বলতে, কিন্তু ওরাও কিছু বলল না। বারবার কথা এড়িয়ে যায়, তার জন্য বন্যাও তেমন জোর করে না। তবে ভালো কিছু ঘটেনি, বন্যা 100% নিশ্চিত। আবিরের অসুস্থতার পর থেকেই মেঘ মিনহাজদের কথা ভুলেও ভাবেনি। বন্যা কিছু বললেও তেমন পাত্তা দেয় না, এমনকি রেগুলার ভার্সিটিতেও আসে না। বাড়ির কেউ কিছু বলে শরীর খারাপ, মন খারাপ বলে নানান বাহানা দেয়, আর বাকি সব তানভীর সামলায়। না বোনকে কিছু বলতে পারে আর না বাসায়। মেঘের চোখে তানভীর সেরা ভাই হলেও বন্যার চোখে তানভীর একজন রাজনীতিবিদ, ভিলেন টাইপের ছেলে। এত বছর যাবৎ মেঘকে শাসন করা দেখে বন্যা তানভীরকে ভয় পেত। মিনাজদের ঘটনার পর থেকে বন্যা আরও বেশি আতঙ্কে থাকে, দ্রুত মেনটেন করে চলে। তানভীর বন্যার রিক্সা উঠিয়ে সোহাগদের কাছে আসছে। সোহাগ ঠাট্টার স্বরে বলল, আগে আসতেই চাইছিলি না, আর এখন? তানভীর মুচকি হেসে বলল, কতদিন পর মেয়েটাকে দেখলাম। আহা, কত আবেগ! কোথায় যাবি বলেছিলি? চল। বিকেল থেকেই মেঘ আর মিম শপিংয়ে যাবে বলে পাকলামি করছে। তানভীরকে যেতে বলা হয়েছিল, কিন্তু তানভীরের প্রোগ্রাম ব্যস্ত বলে যেতে পারবে না। মেঘ আর মিম একা যেতে পাগলামি শুরু করেছে। ওদের হাউকাউ শুনে তানভীর নিচে আসছে। আবিরকে দেখেই 2 বোন চুপ করে গেছে। সদ্য ঘুম থেকে উঠে আসায় আবিরের চোখগুলো লাল টকটকে হয়ে আছে। আবির অপুষ্ট কণ্ঠে বলল, কি হয়েছে তোদের? মেঘ মিম কেউ কোনো কথা বলল না। আকলিমা খান বললেন, ওরা শপিংয়ে যেতে চাচ্ছে। যেতে চাচ্ছে, যাক, সমস্যা কি? একা যেতে চাচ্ছে। আবির কপাল কুঁচকে তাকিয়ে বলল, একা যেতে হবে কেন? তোমরা না গেলেই আমি ওদের নিয়ে যাচ্ছি। মেঘ আর মিম দুজনই একসঙ্গে চেঁচিয়ে উঠল। রাগে আবিরের চোখ মুখ লাল হয়ে গেছে। কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে শুধালো, সমস্যা কি তোদের? মেঘ মাথা নিচু করে উত্তর দিল, কোনো সমস্যা নেই। সমস্যা না থাকলে
কাকিয়াদেরকে নিয়ে শপিংয়ে যা। বেশি তাড়ামি করবি না, ঠিক আছে? মেঘ এক দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে উপর নিচ মাথা নাড়ালো। অনুমতি ছাড়া একা শপিংয়ে যাওয়া অসম্ভব বিষয়, এটা তাদের অজানা নয়। তবুও চেষ্টা করে দেখছিল যদি অনুমতি পেয়ে যায়। আবির আগের ভাবমূর্তি বজায় রেখে দাঁড়িয়ে আছে। মেঘ আর মিম তাড়াহুড়ো করে নিজেদের রুমে চলে গেছে। হালিমা খান আর আকলিমা খানের সঙ্গে মিম আর মেঘ শপিংয়ে গেছে। মেঘ আর মিম সুযোগ বুঝে আবিরের জন্য 2-3টা সাদা টি শার্ট আর দুজনের জন্য 3টে পাঞ্জাবি কিনে আনছে। মেঘরা বাসায় ফিরতেই তানভীর ভার্সিটির প্রোগ্রামের কথা বলেছে। আবিরও সেখানেই উপস্থিত ছিল। মেঘ নিজের হাতে শপিং ব্যাগগুলো লুকিয়ে নিজের রুমে নিয়ে গেছে। আবির বিষয়টা খেয়াল করলেও কিছু বলেনি। আবির রাতে ঘুমানোর জন্য রুমে ঢুকে দরজা চাপতে রীতিমতো আশ্চর্য হয়ে গেছে। আবিরের দরজায় আড়ালে মেঘ হাতের ছাপটা আগের মতো বেরঙিন নেই। মেঘ সেখানে নীল রঙের ছাপ দিয়েছে, এমনকি অন্য হাতের ছাপও দিয়েছে। পাশাপাশি মেঘের 2 হাতের ছাপ দেখে আবির মুচকি হেসে বলল, পাগলি একটা। প্রোগ্রামের দিন ঠিক সময় মতো মেঘ ভার্সিটিতে চলে আসছে। মেঘকে দেখে মিনহাজ আর তামিম এগিয়ে এসে শুধালো। মেঘ অন্যদিকে মুখ করে বলল, আলহামদুলিল্লাহ। মেঘ ওদের পাশ কাটিয়ে চলে গেছে। বন্যা আর মেঘ দুজনেই আজ গ্রাউন্ড ড্রেসের সঙ্গে হিজাব পরে আসছে। মেঘ আর বন্যা কিছুটা সামনে এগোতেই লিফাত নামের ছেলেটার সাথে দেখা। লিফাতের হাতে সিগারেট। বন্যা আর মেঘকে দেখেই থতমত খেলো। সিগারেট পেছনে ফেলে শান্ত স্বরে জিজ্ঞাসা করলো, কেমন আছো তোমরা? বন্যার মেঘ দুজনই কপাল কুচকে তাকিয়ে আছে। বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো। বন্যা মেঘের হাত ধরে বলল, চল এখান থেকে। মেঘ তখনও সরু নেত্রে লিফাতে পরোক্ষ করছে। ছেলেটার মুখে রহস্যময় হাসি। লিফাত প্রশ্ন করল, কেউ কেমন আছো জিজ্ঞেস করলে প্রতি উত্তরে তাকেও জিজ্ঞেস করতে হয়, এটাও কি জানো না? বন্যা শক্ত কণ্ঠে জবাব দিল। না, জানি না। বন্যা মেঘকে টেনে নিয়ে চলে গেছে। মেঘ কপাল কুচকে শুধালো, এই ছেলে আবার কে? রসায়ন ডিপার্টমেন্টের 4র্থ বর্ষের এক বড় ভাই। তোর সাথে কথা বলতে আসছে কেন? আল্লাহ জানে। তুই তো ইদানিং তেমন ক্লাসে আসিস না। একদিন আমি ফোনে কথা বলছিলাম, তখন এই ছেলে ইচ্ছে করেই আমার কাছে গেছে। আমি হঠাৎ ঘুরতেই প্রায় ধাক্কা লেগেই গেছিল। কথাবার্তা নেই, হুট করে আমাকে ধমকিয়ে চলে গেছে। এরপর থেকে দেখলেই কেমন করে হাসে, এটা সেটা জিজ্ঞেস করে। ইচ্ছে করে মাথাটা ফাটিয়ে দিই। ভাইয়াকে বলবো? না না না, তোর ভাই আরেক ডেঞ্জারাস পাবলিক। ওই দিন দেখা হয়েছিল, পরেও জিজ্ঞেস করছিল আমাকে কেউ ডিস্টার্ব করে কিনা। তুই কি বলছিস? আমি না করেছি। কেন? তোর ভাই মিনহাজদের যে অবস্থা করছে, আমি আর কাউকে বিপদে ফেলতে চাই না। তাহলে আবির ভাইকে বলি? ভুলেও না, তোর এই গুন্ডা পান্ডা ভাইদেরকে আমার ব্যাপারে কিচ্ছু বলবি না। তুই গুন্ডা পান্ডা কাকে বলছিস? আমার আবির ভাই হিরো, নট ভিলেন, ওকে? আর তোর ভাই? আমার ভাইও হিরো। মিনহাসতে যদি মেরেও থাকে, ভাইয়া কি শুধু শুধু মারছে নাকি? আমার কর্মকাণ্ডে তোর কি তখন আমাকে মারতে ইচ্ছে করেনি? বল, করেনি? করেছে। তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়েও আমার কাছে তুই আমার উপর বিরক্ত হয়েছিস। এমনকি আমি নিজেই আমার উপর বিরক্ত ছিলাম। সেখানে ভাইয়া না মিনহাসকে চেনে আর না তামিমকে চেনে। আবির ভাই আর তানবীর ভাইয়ার প্রাণ এক সুতোয় বাঁধা। ওদের একজনের কিছু হলে আরেকজনের জীবনের ঝুঁকি নিয়ে হলেও বাঁচাবে। সেখানে সামান্য মায়ের আর এমন কি? বন্যা উদাসীন কণ্ঠে বলল, এখন চল, অনুষ্ঠান শুরু হয়ে যাবে। মেঘ আর বন্যা ভেতরে ঢুকলো। পেছন থেকে বসতে যাবে এমন সময় ওদের একজন ক্লাসমেট সামনে থেকে ডেকে বলল, মেঘ, তোরা এখানে আয়, তোদের জন্য সিট আছে। মেঘ আর বন্যা এগিয়ে গেল। পাশাপাশি 2টা সিটে মেঘ আর বন্যা বসলো। ওদের সামনের সারিতেই লিফাতের বন্ধুরা বসা। কয়েক মুহূর্তের মধ্যেই লিফাত এসে বসলো। মেঘ আর বন্যা লিফাতকে দেখে পেছনে চলে যাওয়ার জন্য ফিসফিস শুরু করলো। লিফাত পেছনে ঘুরে উত্তেজিত কণ্ঠে বলল, আরে তোমরা এখানে? কোনো কিছু লাগলে শুধু একবার বলবা, সাথে সাথে এনে দেব। বন্যা আর মেঘ দুজনই রাগে ফুঁসছে। বন্যা কিছু বলতে যাবে তার আগেই কেউ একজন রাগান্বিত কণ্ঠে বলে উঠল, তোর কলিজাটা আমার লাগবে, দে এখন। মেঘ আর বন্যা দুজনই চমকে উঠে পাশে ফিরে তাকালো। লিফাতও আটকে ওঠে সেই দিকে তাকালো। চোখ পর্যন্ত ঢেকে রাখা ক্যাপটা সরাতেই তানভীরের মুখটা স্পষ্ট দেখা গেল। লিফাতের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। তানভীরকে দেখে বন্যা আর মেঘ দুজনই ভয়
পাচ্ছে। লিফাত বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হঠাৎই হেসে ফেলল। তানভীর চোখ মুখ কুচকে পুনরায় বলল, কি হলো, দিবি না? মেয়েদের প্রতি এত যত্ন, যা চাইবে সাথে সাথে এনে দিবি, আর আমি সামান্য কলিজাটা চাইছি, তুই সেটা দিতে রাজি হচ্ছিস না। লিফাত, তোর থেকে এইটা আশা করিনি। লিফাত ঠাট্টাই অস্বাভাবিকতা ভাবে হাসতে শুরু করলো। হাসতে হাসতে বলল, আরে ভাই তুমি, তোমার কি লাগবে বলো শুধু। দেখো তোমার এই ভাই তোমার জন্য কি করে। তানভীরের চোখে মুখে বিরক্তির ছাপ, বিরক্তি ভরা কণ্ঠে বলল, আপাতত তোর কলিজাটা হলেই হবে, চাইলে তোর হাতটাও দিতে পারিস। আমিও দেখব ওইখানে ঠিক কতজনকে জায়গা দিয়েছিস। লিফাত মুখে হাসি রেখেই বলল। এই সর, আমাকে সাইড দে। লিফাত এগিয়ে আসতে তানভীর বসা থেকে উঠে দাঁড়ালো। লিফাত তানভীরকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলতে লাগলো, প্লিজ ভাই, এখানে অনেক জুনিয়র আছে, ওদের সামনে আমার মান সম্মানটা ডুবিয়ে দিও না প্লিজ। তানভীর রাগান্বিত কণ্ঠে গজগজ করতে করতে বলল, তোর হিসাবের খাতায় এখন অবধি 1000 খানেক মেয়ের নাম উঠেছে, আর কত? সরি ভাই, তুমি এখানে কেন আসছো? ওরা কি তোমার কিছু হয়, নাকি অন্য কারোর জন্য আসছো? যে বন্যার পিছনে ঘুরঘুর করছিস সে একান্তই আমার। তার পাশের জন আমার একমাত্র বোন, আর আবির ভাইয়ার পার্সোনাল সম্পত্তি। তুই ভুল জায়গায় হাত বাড়িয়েছিস লিফাত। তোকে কি করা উচিত তুই নিজেই বল। সরি ভাইয়া, প্লিজ মাফ করে দাও। আমি জানতাম না ওরা তোমার কাছের লোক। তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি লিফাত, ভবিষ্যতে কোনো মেয়ের দিকে কুনজর দিলে সার্টিফিকেট নিয়ে বের হতে পারবি না বলে দিলাম। প্লিজ তানভীর ভাই, এমনটা করো না। প্রয়োজন আমি তোমার পায়ে ধরে মাপ চাইবো। আবির ভাইয়া কোথায় আছেন? আমি ওনার পায়ে ধরে মাপ চেয়ে নিব। তবুও এমন কিছু কইরো না ভাইয়া। ঠিক আছে, লাস্ট বারের মতন ছেড়ে দিচ্ছি। লিফাত একগাল হেসে বলল। থ্যাংক ইউ ভাই। তানভীর ভারী কণ্ঠে বলল, মনে থাকে জানো। অবশ্যই। লিফাত নিজের চেয়ারে গিয়ে বসলো। পিছন ফেরা তো দূর, ঘাড় পর্যন্ত কাজ করতে পারছে না। তানভীর মেঘ আর বন্যার জন্য কিছু খাবার আগেই কিনে নিয়ে আসলো। সেইগুলো দিয়ে ক্যাফ পড়তে পড়তে বলল। আমি আসছি। মেঘ হাসি মুখে বলল, অনুষ্ঠান দেখবা না? আমি অনুষ্ঠান দেখতে আসিনি, যে কাজে আসলাম তা শেষ। অনুষ্ঠান শেষে বাসায় চলে যাস, উল্টোপাল্টা ঘুরিস না। তানভীর চলে গেছে। খুশিতে মেঘের চোখ চকচক করছে। বন্যার দিকে তাকিয়ে ঠোঁট বাকি হেসে বলল, দেখেছিস, আমার ভাই সেরাদের সেরা। তুই না বললো ঠিকই জেনে ফেলেছে ওই ছেলে মাপ যে চাইছে, দেখেছিস? বন্যা ফোঁস করে শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল। তুই গিয়ে শুনছিলি? মাপ নাও চাইতে পারে। মেঘ ভ্রু কুচকে বলল, এই তুই কি আমার ভাইয়ের পাওয়ার নিয়ে সন্দেহ করছিস? আমি শিওর এই ছেলে ভাইয়ার কাছে মাপ চাইছে। বিশ্বাস না হলে ছেলেকে ডাকতে, যদি স্বাভাবিকভাবে কথা বলে তাহলে বুঝবো ভাইয়া কিছু বলেনি, আর যদি কণ্ঠস্বর বদলে যায় তাহলে বুঝবো ভাইয়া ঝাড়ছে। বন্যা ভাবশুলিহীনভাবে জবাব দিল। আমি পারবো না। মেঘ ভেঙচি কেটে বলল, না পারলে নাই, আমার ভাই যে হিরো তার প্রমাণ আমায় দিতেই হবে। মেঘ সামনে দেখে কিছুটা ঝুঁকে তাকালো। এক্সকিউজ মি ভাইয়া। ছেলেটা পেছনে না তাকিয়ে ঢোকলে ধীর কণ্ঠে জবাব দিল, জি আপু, কিছু বলবেন? আমাদের জন্য কি কোনো সমস্যা হচ্ছে? আমরা কি পিছনে চলে যাব? মেঘ তারা হুড়ু করে বলল। না, পেছনে যেতে হবে না, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। দেখলি? এরই মধ্যে রাজনীতিবিদদের আগমন ঘটল। আশেপাশে বসা জুনিয়ররা সবাই দাঁড়িয়ে সালাম দিচ্ছে। মেঘ আর বন্যা স্বাভাবিকভাবেই বসে রইল। একজনের নজর মেঘদের দিকে পড়তেই সামনে 2-3 জনকে ডেকে বলল। আকস্মিক করে থমকে গেল। ঘুরে এসে মেঘদের কাছে দাঁড়ালো। মেঘ আর বন্যা মনে মনে ভয় পাচ্ছে। ভাবছে দাঁড়ায়নি বলে হয়তো ওনারা বকা দিতে আসছেন। তাদের মধ্যে একজন মেঘকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এত পিছনে বসেছো কেন? আসো, সামনে এসে বসো। মেঘ আর বন্যা দুজনই থতমত খেয়ে বলল, না ভাইয়া, আমরা এখানে ঠিক আছি। তা বললে হবে না আপু। আবির ভাইয়াকে এত কষ্ট করে রিকোয়েস্ট করার পরও উনি আমাদের প্রোগ্রামে আসেনি। অবশ্য তার জন্য আমরা দায়ী। ভাইয়া বারবার বলেছিল ওনাকে নিয়ে যেন কোনো রকম প্ল্যান না করি, কিন্তু আমাদের মন তাতে সায় দেয়নি। ভাইয়ার জন্য স্পেশাল আয়োজন করেছিলাম, ভাইয়া কোনোভাবে খবর পেয়েছে, তারপর আর প্রোগ্রামেই আসেনি। সেসব পুরনো কথা বাদ দিন। এখন তোমরা যেহেতু আজকের প্রোগ্রামে এসছো, আমাদের উচিত তোমাদের সর্বোচ্চ আপ্যায়ন করা। প্লিজ তোমরা সামনে এসে বসো প্লিজ। 4-5 জন এক
সঙ্গে রিকোয়েস্ট করতে শুরু করেছে। ওনাদের এত রিকোয়েস্ট করা দেখে মেঘ আর বন্যা ভীষণ লজ্জায় পড়ে গেছে। পুরো হলের মানুষ দাঁড়িয়ে তাকিয়ে আছে মেঘ আর বন্যার দিকে, যাদের দাপটে সবাই আতঙ্কে থেকে সেখানে তারা প্রথম বর্ষে 2 মেয়েকে এত রিকোয়েস্ট করছে, এটা সবার কল্পনার বাইরে। মেঘ আর বন্যা বাধ্য হয়ে সামনে গিয়ে বসলো। এতে সামনে বসে প্রোগ্রাম দেখতে মেঘ আর বন্যা দুজনেরই অস্বস্তি লাগছে, উঠে যেতে পারছে না। একটু নড়লেই একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করে, আপু কোনো সমস্যা, কিছু লাগবে? তাই উঠে যেতেও পারছে না। প্রোগ্রামের বিরতিতে মেঘদের খাবার পর্যন্ত দিয়ে গিয়েছে। তানভীর নিজেও অনেক খাবার কিনে দিয়ে গিয়েছিল। মেঘ আর বন্যা শুধু মুখ চাওয়াচাই করছে, কিছুই খেতে পারছে না। মেঘ বাধ্য হয়ে আবিরকে কল দিল। আবির অফিসে কাজ করছিল, গতকাল থেকেই অফিসে আছে। অফিসে আসলে এখনও বাইক চালানো অনুমতি পায়নি আবির। 2 দিন যাবৎ আলী আহমেদ খান নিজের সাথেই আবিরকে অফিসে নিয়ে যান। আবিরও বাধ্য ছেলের মতো আব্বুর সঙ্গেই যায়। মেঘ কল দিতেই আবির মুচকি হেসে কল রিসিভ করলো। মেঘ সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে শুধালো, কি ব্যাপার? তাদের আপ্যায়নে তুই অতিষ্ঠ হয়ে যাচ্ছিস? মেঘ উদ্বিগ্নপূর্ণ কণ্ঠে জানতে চাইল, আপনি কিভাবে জানেন? তোর আশেপাশে কখন কি ঘটনা ঘটে তার সব আপডেটই আমার কাছে আসে। ওনারা কল দিয়েছিল? আমাকে না জানিয়ে তোকে কিছু বললে ওদের যে কী অবস্থা হবে এটা তুই না জানলেও ওরা খুব ভালো করে জানে। খাবার খেয়েছিস? খেয়ে নে, না হয় একটার পর একটা দিতেই থাকবে। ওদের অতিরিক্ত ভালোবাসায় অতিষ্ঠ হয়ে আমি যোগাযোগ কমিয়ে ফেলেছি। এতদিনে তোকে পেয়েছে, তোকে ঠিকঠাক আপ্যায়ন করতে না পারলে ওরা ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখবে, বুঝলি? মেঘ মৃদু হেসে বলল, আমাদের প্রোগ্রাম দেখতে ভালো লাগছে না, সামনে এসে বসেছে, সব বিরক্ত লাগছে। কিছুক্ষণ দেখে বেশি খারাপ লাগলে আমার কথা বলে বেরিয়ে পড়িস, ওকে? আচ্ছা, আপনি আসবেন? কেন? অনুষ্ঠান দেখতে নাকি ওদের কর্মকাণ্ড দেখতে? না না, এমনি আসবেন কি না জিজ্ঞেস করছি। আবির মন খারাপ করে বলল, জানিসই তো আব্বু আমাকে বাইক নিয়ে বের হতেই দেয় না। আব্বুর গাড়িও আমি নেব না, আসলে আমাকে রিক্সা নিয়ে আসতে হবে। আসবো? মেঘ খানিক ভাবলো, এমনিতেই আবিরের শরীর দুর্বল, এই অবস্থায় যদি আবার কোনো অ্যাক্সিডেন্ট ঘটে সেই ভয়ে মেঘ বলল, না, আপনার আসতে হবে না। রাগ করছিস? আমি রিক্সা নিয়ে আসি, সমস্যা নেই। সত্যি রাগ করিনি, আপনি পুরোপুরি সুস্থ হলে অনেক ঘুরতে পারবো। এখন না হয় বড় আব্বুর লক্ষ্মী ছেলে হয়েই থাকুন। আবির নিঃশব্দে হেসে বলল, সাবধানে থাকিস, আর কোনো সমস্যা হলে আমাকে জানাস, ওকে? মেঘ ঠাট্টা স্বরে বলল, জানাবো না। কেন? কারণ আমি জানি আমার কোনো সমস্যা হওয়ার আগে কেউ বা কারা কোনো না কোনোভাবে আমাকে প্রোটেক্ট করবে। এত কনফিডেন্ট? ইয়েস স্যার। ওকে ম্যাম, পাকামি রেখে এখন খেয়ে নিন। আচ্ছা, আপনি খেয়েছেন? আব্বু আমাকে খাওয়ার ওপরই রেখেছেন, ঘন্টায় ঘন্টায় খাবার পাঠাচ্ছেন। এখন মনে হচ্ছে অফিসে না এসে বাসা থাকলে ভালো হতো। ঠিক আছে, খান, রাখি তাহলে। ওকে। মেঘ আবার ডাকলো, আবির ভাই। হুম। কিছু না, রাখছি। মেঘ কল কেটে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। বন্যা কপাল কুচকে তাকিয়ে আছে। মেঘ ভুরু নাচিয়ে শুধালো, এখন কি আমার ভাইয়া আর আবির ভাইয়ের ক্ষমতা সম্পর্কে আইডিয়া হয়েছে? বন্যা অস্থির হয়ে বলল, সেসব হয়েছে, কিন্তু তুই আগে এটা বল, তুই আর আবির ভাই কি রিলেশনে আছিস? হ্যাঁ। সত্যি? উনি কি তোকে প্রপোজ করে ফেলেছেন? প্রপোজ করেননি, তবে আমি মনে মনে অ্যাকসেপ্ট করে নিয়েছি। কেন বলতো? তোদের এত সুন্দর কথোপকথন শুনে আমার নিজেরই শান্তি শান্তি লাগছে। মেঘ মুচকি হাসলো, সাথে বন্যাও। চৈত্রে উত্তপ্ত আবহে নগর যেন মরুভূমিতে পরিণত হয়েছে। শহর জুড়ে বৃষ্টির জন্য হাহাকার, আরোপিত শীতলতার আচ্ছন্দে আচ্ছাদিত আবির, তবু গাত্রে ঘেমে নাজেহাল অবস্থা। পূর্বের তুলনায় কয়েক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। এক ফোঁটা বৃষ্টির আশায় সবাই অসহায়ের মতো আকাশের পানে চেয়ে আছে। অসহ্য গরমের জন্য আজ অফিস একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে। আবিরকে ফুপি সকাল থেকে অনেকবার কল দিচ্ছিল। আবির সুস্থ হয়েছে শুনে বারবার যেতে বলছিল, কিন্তু আলী আহমেদ খান আবিরকে কোনো মতেই যেতে দেবেন না, অন্তত পক্ষে এই ভর দুপুরে তো নয়, এমনকি বিকেলেও যেতে দেননি। আবিরও বাবার মুখের উপর কিছু বলেনি। আবির বাসায় ফেরার পর থেকেই দেখছে মেঘ আর মিম মামুনিদের পেছনে পেছনে ঘুরঘুর করছে। মামুনিরা বারবার বারণ করছে দেখে আবির এগিয়ে গিয়ে শুধালো, কি হয়েছে তোদের?
মিম চট করে বলল। ফুপি কল দিয়েছিল, আমাদেরকে বাসায় যেতে বলেছেন, কিন্তু আমরা যেতেই দিচ্ছে না। আবিরের কপালে কয়েক স্তর ভাঁজ পড়েছে, উৎপীর্ণ কণ্ঠে বলল। ফুপি সকাল থেকে আমাকেও বারবার কল দিচ্ছেন, কোনো সমস্যা হলো নাকি? আবির ফের জিজ্ঞাসা করলো। মামুনি তোমাদের কিছু বলেছে? তেমন কিছু বলেনি, শুধু বলেছে তোরা যেন রাতে ওইখানে খাওয়া দাওয়া করিস। তোমাদের কিছু বলেনি? আমাদের শুক্রবারে দাওয়াত দিয়েছে, আর বলেছে আসিফ আর আরিফকে পাঠিয়ে দাওয়াত দেবে, তোর আব্বুকেও কল দিয়ে বলবে বলল। আবির স্বাভাবিকভাবে বলল। আমি ভেবেছিলাম শুধু আমাকেই কল দিচ্ছে। সকালে বলেছি বিকালে আসতে পারি, কিন্তু গরমের জন্য আপু যেতে দেয়নি, জোর করে বাসে নিয়ে আসছে। রাতে ঝড় হতে পারে ভেবে তোর চাচু ওদের পাঠাতে না করলো। এদিকে আপা কল দিয়ে যাচ্ছেন, তানভীরও কল দিয়ে বলল ওদের পাঠাতে। তানভীর নাকি কাজ শেষ করে ফুপির বাসায় যাবে। আচ্ছা, আমি ফুপির সাথে কথা বলছি। শুক্রবারে সবাই গেলে আজ তাহলে কারো যাওয়ার প্রয়োজন নেই। ওকে, সেই বরং ভালো, তুই কথা বলে দেখ। আবির ফোন হাতে নিয়ে চলে যাচ্ছে। মেঘ কপাল গুটিয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির একটু দূরে যেতেই মেঘ দ্রুত আবিরের কাছে গিয়ে হাতে চিমটি কাটলো। আবির তাকাতেই মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে তাকালো। মেঘের চোখের পাপড়ি ঘন ঘন কাঁপছে। হালিমা খান, আকলিমা খান আর মিম তিনজনেরই নজর মেঘের দিকে। মেঘ তড়িঘড়ি করে আবিরের থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো। মেঘ চোখ মুখ গুটিয়ে কিছু একটা বোঝাতে চাচ্ছে। মেঘের ইশারায় বোঝানো কথা আবিরে বোধগম্য হলো না। পরপর দুবার ভুরু নাচিয়ে নিঃশব্দে প্রশ্ন ছুড়ে দিল। মেঘ চাপা স্বরে বিড়বিড় করে বলল। আজ আইরিনের জন্মদিন, সে বায়না ধরেছে আজ আমাদের নিজ হাতে রান্না করে খাওয়াবে, তার জন্য ফুপি বারবার কল দিচ্ছেন। আবির মৃদু স্বরে প্রশ্ন করল। তোকে কে বলেছে? জান্নাত আপু। আচ্ছা, দেখছি কি করা যায়। আবির আলী আহমেদ খানের রুমে চলে গেছে। মেঘকে ডেকে আকলিমা খান জিজ্ঞাসা করলেন। আবিরকে কি বলছিস? মেঘ হাসি মুখে বলল। দেখো কাকিয়া, ফুপ্পিরা সবাই আমাদের বাসায় আসছে, খাওয়া দাওয়া করেছে, সারাদিন সময় দিয়েছে। প্রথমবার ফুপ্পি আমাদের যেতে বলছেন, আমাদের কি যাওয়া উচিত না বলো? অবশ্যই উচিত, কিন্তু তোর আব্বু যে না করে গেল। আবির ভাই বড় আব্বুর সাথে কথা বলতে গেছেন, দেখবা বড় আব্বু রাজি হয়ে গেছে, তখন আব্বু আর কিছুতেই বলতে পারবে না। আকলিমা খান হেসে বললেন। তোদের মাথায় সারাক্ষণ শুধু দুষ্টু বুদ্ধি ঘুরে, তাই না? মেঘ আর মিম দুজনই হাসছে। এরই মধ্যে আবির বেরিয়ে এসে বলল। হাসাহাসি রেখে এখন রেডি হতে যা, কিছুক্ষণের মধ্যে বেরোতে হবে। হালিমা খান প্রশ্ন করলেন। আবির, তুই কি বাসা চিনিস? আচমকা এমন প্রশ্নে আবির থতমত খেল, নীরবে ঢোক গিল। মেঘ শান্ত স্বরে বলল। আজকাল বাড়িঘর চিনতে হয় না, বুঝছো আম্মু? ফোন নাম্বার আছে, গুগল ম্যাপ আছে, কোনো না কোনোভাবে চলে যাওয়া যাবে। হালিমা খান আর কিছু বললেন না। মেঘ মিম আর আদিকে উদ্দেশ্য করে বলেন। চল চল, রেডি হতে হবে। আদি আমতা আমতা করে বলল। মেঘ কপাল গুটিয়ে বলল। তুই কবে বড় হবি? মিম চল, আমরাই চাই। আবিরের সহজ স্বীকারোক্তি। তোরা রেডি হয়ে আমাকে ডাকিস, ওকে? ঠিক আছে। মেঘ আর মিম দুজনই রুমে চলে গেছে। কিছুক্ষণের মধ্যেই মেঘ রেডি হয়ে গেছে। যথারীতি আবিরকে আর মিমকে দরজা থেকে ডেকে নিচে চলে আসছে। আবিরও রেডি হয়ে নিচে আসছে। মিম এখনো নামছে না দেখে মেঘ আবিরে ভয়ে চিল্লিয়ে উঠল। আয় মিম, তাড়াতাড়ি আয়। মিম রুম থেকে বেরিয়ে আসছে। পরনে বাসার জামা দেখে মেঘ রাগী কণ্ঠে বলল। এতক্ষণে হয়নি তোর? আবির ভারী কণ্ঠে জিজ্ঞাসা করলো। এখনো রেডি হসনি কেন? মিম মাথা নিচু করে বলল। তোমরা যাও, আমি যাব না। আবির প্রশ্ন করলো। যাবি না কেন? আমরা ওয়েট করছি, যা রেডি হয়ে। মিম চাপা স্বরে জানালো। আমার যেতে ইচ্ছা করছে না, আমি যাব না। আকলিমা খান রাগে কটকট করে বললেন। এতক্ষণ তো যাওয়ার জন্য দুই বোন গাড়ি মাথায় তুলেছিলি, এখন কি হলো? আবির মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো। তুই কিছু বলছিস? মেঘ মতো কণ্ঠে বলল। না, আমি কিছুই বলিনি। মেঘ মিমকে উদ্দেশ্য করে বলল। আই মিম, কি হয়েছে তোর? চল না যাই, অনেক মজা হবে। আব্বু তোমরা যাও প্লিজ, আমার ভালো লাগছে না। আকলিমা খান কিছুটা রেগে বললেন। থাক, ওরে আর তেল মারতে হবে না, তোরাই বরং যা। আবির গাড়ির চাবি মামুনকে দিয়ে বলল। দুজন গেলে গায়ে না কোনো প্রয়োজন নেই, চাবিটা রেখে দিও। আবির, গাড়ি নিয়ে যা, তোর আব্বু বা চাচ্চু শুনলে রাগ করবে। আবির গভীর কণ্ঠে জবাব দিল। ফুপিদের বাসা পর্যন্ত গাড়ি নাও যেতে পারে,
আবির বেরিয়ে গেছে। মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেও ছুটলো। মেয়ে মুচকি এসে দরজা পানে তাকিয়ে মনে মনে বলল, তোমাদের দুজনের মাঝে আমি কাবাব মে হাড্ডি হতে চাই না। আবির রিক্সা ডেকে নিজে উঠে তারপর হাত বাড়িয়ে মেঘকে উঠালো। মেঘ ঘাড় ফিরিয়ে আবিরের দিকে তাকিয়েছে, দৃষ্টি তার নীরটে। পাশাপাশি বসাতেই আবিরের হাতের সাথে বারবার ধাক্কা লাগছিল। অজান্তেই মেঘের বুকের বাম পাশে ব্যথা অনুভব হলো। আবিরের সংস্পর্শ পেয়ে মেঘের মন কল্পনায় ভাসতে শুরু করেছে। আবির তাকাতেই সরাসরি মেঘের চোখে নজর পড়ল। মেঘের গভীর চাহনি, রাস্তার পাশে কৃত্রিম আলোতে আবিরের কান্দবিনীকে অতিবি মায়াবী লাগছে। আবির টেনে হিচড়ে দৃষ্টি সরালো। এই চোখ বেশিক্ষণ তাকিয়ে থাকলে আবির নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, অন্য জগতে পাড়ি জমাতে ইচ্ছে করে। প্রায় অনেকটা পথ অতিক্রম করে ফেলেছে, অথচ মেঘ ঘোরেই আটকে আছে। অবশেষে আবির গলা খাঁকড়ি দিয়ে ধীর কণ্ঠে প্রশ্ন করল, আইরিনের জন্য কি নেব? আবিরের কণ্ঠ শুনে মেঘ চমকে ওঠে। রিক্সার গতি আর নিজেকে একসঙ্গে সামাল দিতে না পেরে নড়ে ওঠে। আবির তৎক্ষণাৎ বাম হাতে মেঘের কাঁধে হাত রেখে স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করে, ঠিক আছিস? হ্যাঁ। আইরিনের জন্য কি নেব? আপনার যা ইচ্ছে নিন। আমি আন্দাজে কি নেব। মেয়েদের পছন্দ অপছন্দ সম্পর্কে আমার তেমন ধারণা নেই, তার জন্যই তো তোর মতামত চাইছি। মেঘ আর চোখে আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আপনি আমার মতামত জানতে চাচ্ছেন? বাবা, মতামত জানতে চেয়ে মনে হচ্ছে অন্যায় করে ফেলেছি। হ্যাঁ করেছেন, অনেক বড় অন্যায় করেছে। বাই দ্য ওয়ে, আপনি মেয়েদের পছন্দ অপছন্দ জানেন না, তাহলে আমাকে সুন্দর সুন্দর গিফট দেন কিভাবে? তুই সব কিছু কেন নিজের সঙ্গে তুলনা করিস সেটাই বুঝলাম না। তোকে কিছু দিতে গেলে আমার একবারের জন্য ভাবতে হয় না। আমি কনফিডেন্টলি বলতে পারি যে আমার দেওয়া 20 টাকার একটা গোলাপ কিংবা 20,000 টাকা দামের কোনো গিফট, দুটোই তোর কাছে সমান গুরুত্বপূর্ণ। বাকিদের ক্ষেত্রে আমি তা পারবো না। মেঘ বিপুল চোখে তাকিয়ে মনে মনে আওড়ালো, এই কনফিডেন্সটা নিয়ে আমায় প্রপোজ করতে পারে না? আপনি তো জানেন আমি হ্যাঁই বলবো, তাহলে কেন করেন না প্রপোজ? আবির মেঘের গাঢ় কালো পল্লবে চোখ রেখে বলল। এইভাবে তাকাস না মেঘ, তছনছ হয়ে যাবো। মেঘ সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। আবির ভাই নামক অসুখটা ইদানিং মেঘকে আষ্টে পিষ্টে ধরেছে। আবিরে বলা কথা আচরণ সবেতেই অন্যরকম মাধুর্যতা মিশ্রিত। ধীরে ধীরে মেঘ বুঝতে পারছে আবির ভাই তার জীবনে বিশালাকৃতির গাছের ন্যায় ভূমিকা পালন করেছে। গাছের শেকড় আর ডাল পালার মতোই মেঘকে সকল প্রকার অশুভ আঁচল থেকে আঁকলে রাখছে। আইরিনের জন্য গিফট কিনে যথাসময়ে বাসায় উপস্থিত হয়েছে। ততক্ষণে তানভীরে চলে আসছে। আড্ডা খাওয়া দাওয়া শেষে প্রায় অনেক রাত করে ফবির বাসা থেকে বেরিয়েছে। ততক্ষণে আকাশে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাছে, সাথে মেঘের গর্জন। মেঘ প্রফুল্ল মেজাজের সামনে হাঁটছে। তানভীর বাসা থেকে বেরিয়ে তপ্ত স্বরে বলল, ভাইয়া, অনেক রাত হয়ে গেছে, তুমি বরং বনুকে নিয়ে বাইকে দিয়ে চলে যাও। বাসা থেকে অনুমতি নিয়ে প্রথমবারের মতো ওকে নিয়ে রাত্রিবেলা বেরিয়েছি। এত তাড়াতাড়ি বাসায় চলে গেলে কী করে হবে? তাছাড়া আব্বু আমাকে বাইক চালানোর অনুমতি দেননি। হাজার হোক আমি আব্বুর বাধ্য সন্তান, আব্বুর অনুমতি ব্যতীত বাইক চালাতে পারি না। দিনের অবস্থা ভালো না, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে, তারপরে ভিজে যেতে হবে। ভিজলাম, সমস্যা কি? জ্বর হলে না হয় দুজনেরই হলো। তানভীর রাগী স্বরে বলল। একবার জ্বরে ভুগে শিক্ষা হয়নি তোমাদের? আবির নাক কুচকে বলল, তখন কি আমরা একসঙ্গে বেঁচেছিলাম নাকি? তাছাড়া মাঝে মাঝে বেস্টি বিলাস করা ভালো, এতে ভালোবাসা বাড়ি, বুঝলি? হ্যাঁ, তোমার প্রেম বিষয়ক আজগুবি লজিক খুব ভালোভাবে বুঝতে পারছি। আবির এগিয়ে যেতে যেতে বলল। তুই কিন্তু একা বাসায় যাস না। তানভীর চিবিয়ে চিবিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তোমাদের জন্য আমি এখন গাছতলায় বসে থাকি আর শুধু শুধু বৃষ্টিতে ভিজি নাকি? আবির ঘাড় ঘুরিয়ে মুচকি হেসে বলল, ভাইও তোর, বোনটাও তোর, তাই দায়িত্বটাও তোরই। আবির হাসতে হাসতে সামনে চলে গেছে। তানভীর না চায় তু মৃদু হাসলো। আবিরের যখন যা ইচ্ছে হয় তাই করে, এটা তানভীরের থেকে আর কেউই ভালো জানে না। আবিরের সব পাকলামির একমাত্র সাক্ষী তানভীর। আবিরের বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হচ্ছে মানে এখন তাকে ভিজতেই হবে। তানভীর বাইক স্টার্ট দিয়ে ওদের পাশ কাটিয়ে যেতে যেতে আবারও বলল, তাড়াতাড়ি চলে এসো। মেঘ আশেপাশে তাকাচ্ছে আর গুটি গুটি পায়ে হাঁটছে। কিছুক্ষণ রাস্তাটা ভালোভাবে পর্যবেক্ষণ করে হঠাৎ প্রশ্ন করলো, এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে ঢুকাই যেত, তাহলে আনেননি কেন গাড়ি? কেন আনিনি তার উত্তর আমি তোকে দিতে পারবো না, সময় হলে নিজে বুঝতে পারবি।
মেঘ বলার মতো কথা খুঁজে পাচ্ছে না বলে চুপচাপ হাঁটছে। আবিরও নিশ্চুপ হাঁটছে। কোলাহল শূন্য নির্জন পথ, রাস্তা গুটি কয়েক বাইক আপন গতিতে ছুটছে। ফুপিদের বাসার গলি থেকে বেরিয়ে অনেকটাই এগিয়ে মেঘ হঠাৎই আকুল কণ্ঠে শুধালো। আমরা বাসায় যাব কিভাবে? বাসায় না গেলে হবে না? মেঘ অবিশ্বাস্য দৃষ্টিতে আবিরের দিকে চেয়ে আছে। এমনিতেও অনেক রাত হয়ে গেছে, কোথায় তাড়াতাড়ি বাসায় যাওয়ার ব্যবস্থা করবেন তা না উল্টে মজা করছেন। ধীরে ধীরে বৃষ্টি পড়তে শুরু করেছে। মেঘের গর্জনের শব্দ আর বৃষ্টির বড় বড় ফোঁটা দেখে মেঘ ভিতরে ভিতরে ভয় পাচ্ছে। দিনের বেলা বৃষ্টি তার খুব বেশি পছন্দ হলেও রাতের বেলায় বিদ্যুৎ চমকালে মেঘের কলেজা শুকিয়ে যায়। আতঙ্কে মেঘের হাঁটার গতি কমে গেছে, বারবার আকাশের পানে তাকাচ্ছে আর আস্তে আস্তে হাঁটছে। আবির বেশ কিছুক্ষণ যাবৎ মেঘের হাবভাব পর্যবেক্ষণ করে শুধালো। কোন সমস্যা? মেঘ কাঁদো কাঁদো মুখ করে বলল। আপনি গাড়িটা নিয়ে আসেননি কেন? আমার ভয় লাগছে। রাস্তায় একটা রিক্সাও নেই, এখন কিভাবে বাসায় যাব? আবির নির্লিপ্ত জবাব পেল। আমি ভেবেছিলাম তুই অনেক সাহসী মেয়ে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল। আমি দিনের বেলা ভীষণ সাহসী, কিন্তু রাতের বেলা ভীষণ ভীতু। আবির শান্ত চোখে চেয়ে মনে মনে কিছু একটা ভেবে মৃদু হাসলো। মেঘের সেদিকে মনোযোগ নেই। একবার বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘের গা কেঁপে উঠছে। আবির উদাসীন কণ্ঠে শুধালো। আমি কাছে থাকা সত্ত্বেও তুই এত ভয় পাচ্ছিস, তাহলে আমি থেকে কি লাভ হলো? মেঘ নিশ্চুপ। ফুটপাত দিয়ে হাঁটছে দুজন, কারো মুখেই কোনো শব্দ নেই। আবির কিছু বলতে চেয়েও বারবার ঢোক গিলে কথা গিলছে। বৃষ্টি স্নাত পথে প্রেয়সীর হাতে হাত রেখে বুকের বাম প্রকোষ্ঠ লুকায়াতে কথাগুলো বলার সুপ্ত ইচ্ছে আবিরের মনে ঘুরপাক খাচ্ছে, কিন্তু অদ্ভুত এক দেওয়ালে বারবার আটকে দিচ্ছে আবিরকে। পরিবার নামক বেড়াজাল আবির আবদ্ধ হয়ে আছে। মেঘ আবিরকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে, কিন্তু আবিরকে পাওয়ার জন্য আদৌ কি মেঘ পরিবারের সামনে দাঁড়াতে পারবে, যেখানে আবির নিজেই বাড়ির সবার মুখোমুখি হওয়ার জন্য নিজেকে যোগ্য ভাবতে পারছে না? সেখানে মেঘ তো কিছুই না। ক্ষণে ক্ষণে বৃষ্টি বাড়ছে, সেই সাথে বিদ্যুৎ চমকানোর মাত্রাও বেড়েছে। দুজনই কাক ভেজা হয়ে গেছে। আবিরের পরনে নেভি ব্লু রঙের শার্টটা ভিজে গায়ের সঙ্গে একেবারে লিপটে গেছে। ফোন আর ওয়ালেটটা ফুপির বাসায় থেকে পলিথিন পিছিয়ে নিয়ে আসছিল। মেঘ আজ 3 পিস পরেছিল, চুলে খোপা করে মাথায় ওড়না দিয়েছিল, কিন্তু বৃষ্টিতে ভিজে নাজেহাল অবস্থা হয়ে গেছে। সরু রাস্তায় বড় বড় কদম ফেলায় আবির মেঘের থেকে কিছুটা এগিয়ে গেছে। প্রবল বৃষ্টিতে মেঘ হাঁটতে পারছে না। আবির সামনে থেকে মেঘের দিকে তাকালেই মেঘ তেজিপূর্ণ কণ্ঠে বলে উঠল। আপনি আমায় ফেলে চলে যাচ্ছেন কেন? দেখছেন না আমি ভয় পাচ্ছি। আবিরে পদযুগল থমকে গেছে। এক পলক সামনে তাকালো, পুনরায় আর চোখে চেয়ে গুরু গম্ভীর কণ্ঠে বলল। করে নিতে হবে। মেঘ সব্যস্ত হয়ে আবিরের দিকে তাকালো। সহসা মনে পড়ে গেছে আবিরের সঙ্গে কোনো এক বিকেলে বৃষ্টিতে ভেজার ঘটনা। সেদিন হোঁচট খাওয়ার পরপরই আবিরে করলে তোলার ঘটনা মনে পড়তে মেঘ থতমত খেয়ে বলল। না না, আপনি শুধু আমার কাছাকাছি থাকুন। আবির নিজের হাত বাড়ালো। মেঘ এক হাতে আবিরের হাতটা ধরার চেষ্টা করলো, কিন্তু মেঘের ছোট্ট হাত আবিরের মোটা হাতকে ঠিকমতো ধরতে না পেরে সহসা 2 হাতে আবিরের বাহু চেপে ধরেছে। আবির চাপা স্বরে বলল। মুরগির কলিজা নিয়ে তুই রাতে ঘুমাস কে করে? হ্যাঁ। মেঘ ঠোঁট উল্টিয়ে আবিরের দিকে তাকাতেই আবারও বিদ্যুৎ চমকালো। মেঘ ভয়ে 2 হাতে আবিরের বাহু আরও শক্ত করে ধরেছে। আবিরের নিজের অন্য হাত মেঘের হাতের উপর রেখে কোমল কণ্ঠে বলল। ভয় পাস না, আমি আছি তো। আবিরের স্পর্শে সেই সঙ্গে মোলায়েম কণ্ঠে বলা ছোট্ট একটা কথাতেই মেঘের মন থেকে ভয় ডর সব একেবারে চলে গেছে। মেঘ নিঃশ্বাস ছেড়ে আকাশের পানির চেয়ে মুচকি হেসে বলল। আমার আবির ভাই আমার পাশে থাকলে আর কিছু চাই না। যদি আজ আমার মৃত্যুও হয়, তবে যেন আবির ভাইয়ের বুকে মাথা রেখে মরতে পারি। আস্তে আস্তে মেঘের ভয় অনেকটাই কেটে গেছে। আবিরের হাঁটার সাথে তাল মিলিয়ে মেঘও নিজের মতো হাঁটছে, তবে আবিরের হাতে একবারের জন্যও ছাড়ে না। মেঘ আর আবির ফুপিদের বিষয়ে টুকিটাকি কথা বলছে। এত বছর আবিরকে নিয়ে তেমন কথা না ঘামালেও এখন আবিরের ব্যাপারে মেঘের খুব চিন্তা। মেঘ আচমকাই প্রশ্ন করে বসলো। আবির ভাই, আপনি কি এখনো সিগারেট খান? না। কেন? সত্যি করে বলুন, আপনি কবে থেকে সিগারেট খাওয়া শুরু করেছিলেন আর কবে শেষ করেছেন, নাকি এখনও খান? রোমান্টিক আবহাওয়ায় মেঘের এমন প্রশ্নে আবিরের কাটা গায়ে নুনের ছিটের মতো লাগছে। আবির কড়া গলায় বলল। এখন এসব প্রশ্ন করার সময়? মেঘ গাল ফুলিয়ে চোখ নামিয়ে ধীর কণ্ঠে বলল। তার মানে আপনি এখনও সিগারেট খান?
আবির বিরক্ত হয়ে মেঘের দিকে তাকালো, পরপর এদিক সেদিক তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি মিথ্যে পড়ি না মেঘ। তারপর যদি তোর আমাকে বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে আমার কিছুই বলার নেই। মেঘ হতবাক হয়ে গেছে। আবির ইদানিং কিছু বললেই ছ্যাত করে ওঠে, বিশেষ করে বিশ্বাস নিয়ে কথা বললেই তো উপায় নেই মেঘ। মেঘ মনোযোগ দিয়ে কতক্ষণ আবিরকে দেখে প্রশ্ন করল, কি হয়েছে আপনার? এভাবে কথা বলছেন কেন? আবির জোর গলায় বলা শুরু করলো, আমি কখনো কার বিশ্বাস ভঙ্গ করিনি, তোরও নয়। সিগারেট আমার নেশা না। যখন কোনো বিষয় খুব বেশি রেখে থাকি, দিশা বিষাদ পাই না, তখন একটু একটু আমি সিগারেট খেতাম, এটুকুই। তারপরও এত বছরে হাতে কোনো কয়েকটা সিগারেটই খেয়েছি। এইসব এখন অতীত বলতে গেলে। সিগারেট ছেড়েছি বহুদিন হলো, ছুঁইও না পর্যন্ত। সেদিনের পর তুই কোনোদিন আমার হাতে সিগারেট দেখেছিস? পরে রুমে পেয়েছিস, নাকি আবার গায়ে সিগারেটের গন্ধ পেয়েছিস? তবু কেন এত অবিশ্বাস তোর? তোর সন্দেহের তালিকায় কেন সবসময় আমার নামটা থাকে? হ্যাঁ, এখন ওই মানুষটা কি একেবারে বিশ্বাস করা যায়, তাই না? আবির একরাশ হতাশা নিয়ে কথাগুলো বলেছে। শেষ প্রশ্নগুলো বলার সময় আবিরের গলা কাঁপছিল। অজানা এক ক্রোধে আবিরের আবার দগদগে স্বরে বলল, তানবীরকে কল দিয়ে তোকে নিয়ে যেতে বলি। মেঘ আত্মনাদ করে উঠল। আর যাই হোক, আবির কখনো কাউকে জোর করবে না, অন্তত পক্ষে তাকে বিশ্বাস করতে তো নয়। আমার সত্যি গাড়িটা নিয়ে আসা উচিত ছিল। মেঘ মায়াবী দৃষ্টিতে চেয়ে শীতল কণ্ঠে বলল, আপনি এভাবে কথা বলছেন কেন? আমি আপনাকে বিশ্বাস করি, অনেক বেশি বিশ্বাস করি। সত্যি বলছি, ভাইয়াকে কল দিবেন না প্লিজ, আমি আপনার সাথেই যাব। আবির উদাসীন কণ্ঠে বলল, যেখানে তুই আমাকে বিশ্বাস করতে পারিস না, সেখানে তোর বাবা মায়ের চোখে তো আমি মস্ত বড় অপরাধী হয়ে যাব। তোর জ্বর হলে কেউ আমাকে ছেড়ে কথা বলবে না। আবির দু পা এগোতেই মেঘ এক হাতে আবিরের আঙুল ধরার চেষ্টা করে, কিন্তু আবির আঙুল ছাড়িয়ে এগিয়ে যেতেই মেঘ তড়িঘড়ি করে আবিরের সামনে গিয়ে সরাসরি আবিরের শার্ট আঁকড়ে ধরে, সব সাফাই দেওয়ার মতো করে আকুল কণ্ঠে বলে উঠল, আমি আর কোনোদিনও আপনাকে এমন কথা বলবো না, আপনাকে কখনো অবিশ্বাসও করব না। আপনি যা বলবেন, যে অবস্থাতেই বলবেন, আমি সাথে সাথে বিশ্বাস করে ফেলবো। প্লিজ আপনি রাগ করবেন না, প্লিজ, আমি কানে ধরছি। এত করে আবির শক্ত থাকলেও মেঘের শেষ বাক্য আবিরে তৎক্ষণাৎ মেঘের হাতে চেপে ধরল। আবির হাত তখনও আবিরের বুকেই ছিল, সবেমাত্র কানে ধরার জন্য হাত তুলতে যাচ্ছিল, তার আগেই আবির আটকে দিয়েছে। আবিরের রাগ মুহূর্তেই দমে গেল, ভারী কণ্ঠে বলল, অতি সামান্য কারণে আবির কাউকে এত বড় শাস্তি দেবে না। মেঘ ফের বলে উঠল, আপনি রাগ করলে আমার খুব ভয় হয়। আবির অনুচিতন মনে শুধালো। কিসের ভয়? মেঘ বিড়বিড় করে বলল, আপনাকে হারানোর। ঝুম বৃষ্টিতে মেঘের বিড়বিড় করে বলা কথাটা আবির ঠিকমতো বুঝতে পারেনি। শিওর হতে আবির পুনরায় শুধালো, কি বললি? মেঘ কিছু না বলে আবিরের উপর মাথা ঠেকালো। অনেকক্ষণ যাবৎ বৃষ্টিতে ভেজার কারণে মেঘের শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। আকস্মিক ভয়ে আবিরের বুক কাঁপছে। মেঘের শরীর যদি আবার খারাপ হয়, আবির তড়িঘড়ি করে বলল। শরীর খারাপ লাগছে? মেঘ সহসা আবির থেকে দূরে সরে দাঁড়ালো। প্রিয় মানুষের সহচর্য পেলে মানুষ সব ভুলে যায়। মেঘের ক্ষেত্রেও তাই হয়েছে। ঘোরের মধ্যে কখন যে আবিরের বুকে মাথা রেখেছে সেটা খেয়ালই করেনি। আবির ডাকতেই মেঘের ঘোর কেটে গেছে। লজ্জায় মাথা নিচু করে সামনে এগিয়ে যাচ্ছে। আবির পিছু পিছু ডাকছে, কিন্তু মেঘ তাকাতেই পারছে না। আবির এগিয়ে গিয়ে মেঘের মাথার কিছুটা উপরে দুহাত রাখলো, যেন সরাসরি বৃষ্টির পানি মেঘের মাথায় না পড়ে। মেঘ চোখ তুলে তাকিয়ে দেখলো একবার, পুনরায় লজ্জায় চোখ নামিয়ে নিল। আবির ভাই মানুষটা কেমন জানি, এই রাগ করেন, এই আবার ভালোবাসার চাদরে মুড়িয়ে দেন। ওনার মন বোঝার সাধ্যি পৃথিবীর কারণে। কিছুটা এগোতেই মেঘ চা খাওয়ার জন্য বায়না ধরেছে, অথচ আবির খুঁজেছে মেডিকেল শপ। নিজেকে প্রাধান্য দিতে গিয়ে অসময়ে মেঘকে নিয়ে বৃষ্টিতে ভিজে এখন নিজেই টেনশন করছে। মেঘের সেদিকে খেয়াল নেই, সে নিজের মতো ঘুরছে আর চায়ের দোকান খুঁজছে। জীবনে প্রথমবার গভীর রাতে বৃষ্টিতে ভিজেছে। মেঘের মন এমনিতেই খুব উতলা হয়ে আছে, তার উপর সাথে আছে আবির ভাই। বাসার সব চিন্তা ভুলে বৃষ্টি উপভোগ করছে আর আবিরের সঙ্গে খুনসুটিতে মেতে আছে। অবশেষে একটা চায়ের দোকানে মেঘে বসে আবির পকেট থেকে ফোন আর ওয়ালেট বের করেছে। উপরে ট্রেনের
চালে টুপটা বৃষ্টির ফোঁটা পড়ছে। মেঘ আপন মনে বসার থেকে সেই চালের দিকে চেয়ে আছে। টিনের চালের মাতাল করা শব্দে মেঘের ভাবনায় ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে। মেঘ আবিরের দিকে তাকাতেই আবির বলে উঠল, বৃষ্টির শব্দটা ভালো লাগছে? হ্যাঁ, আগে বর্ষাকালে নানা বাড়ি গেলে এই শব্দটা শুনতাম, অনেক ভালো লাগতো। কত বছর পর আবার শুনছি। আবির প্রশ্ন করল, লাল চা খাবি নাকি দুধ চা? লাল চা খাবো। ঠিক আছে ম্যাম। আবির চলে গেল। হঠাৎই মেঘের কানে আবিরের কণ্ঠ বেজে উঠল, মামা আপনি বসুন, আমি চা বানাচ্ছি। মেঘ আতকে উঠে পেছনে ঘুরল। সত্যি সত্যি আবির চা বানাচ্ছে। মেঘ তত করে বসা থেকে উঠে দাঁড়ালো। ভেতরে থাকা হৃৎপিণ্ড ছুটছে দিক বিদাদিক। ঠোঁটে ফুটে উঠেছে প্রশান্তির হাসি। আকস্মিক মনে দুশ্চিন্তারও ভর করেছে। নিজেরই অজান্তেই বলে উঠল, এত সুখ আমার কপালে সই পেত। সঙ্গে সঙ্গে মেঘ নিজের মাথায় গাঁটটা মেরে বলল, কী সব বাজে কথা ভাবছিস? আবির 2 কাপ চা নিয়ে এগিয়ে আসলো। আদা লেবু দিয়ে 2 কাপ চা নিয়ে আসছে। আবিরকে দেখে মেঘ পুনরায় চেয়ারে বসলো। মেঘকে 1 কাপ চা দিয়ে আবির পাশের চেয়ারে বসে চায়ে চুমুক দিল। মেঘ 1 চুমুক চা খেয়ে মেঘ মুক্ত হয়ে আবিরের পানে চেয়ে জিজ্ঞাসা করল, আপনি আর ঠিক কি পারেন একটু বলবেন? আবির নির্বিকার ভঙ্গিতে বলল, বলতে পারবো না, তবে প্র্যাকটিক্যালি সব পারবো। বাহ, বড় আব্বু আর বড় আম্মুর একমাত্র ভদ্র ছেলে। আপনি ছেলে হয়ে যা পারেন, আমি মেয়ে হয়েও তা পারি না। আবিরের উদ্গ্রীব হয়ে বলল, আমি কখনোই ভদ্র ছেলে ছিলাম না। আমি 1 নম্বরের অসভ্য আর অভদ্র একটা ছেলে। তাছাড়া তোকে কাজ শিখতে কে বলেছে? তোর যখন যা লাগবে শুধু অর্ডার করবি। মেঘ প্রশ্ন করল, আপনি অভদ্র এটা কে বলছে? তোর আব্বু। মেঘ হেসে বলল, আব্বুর চোখে দুনিয়ার সব ছেলেরাই অভদ্র। দেখবেন 2 দিন পর থেকে আদিকেও এভাবে কথা শোনাবে। আবিরও মলিন হাসল। নিষ্ঠুর এই পৃথিবীতে সবার প্রিয় হয়ে ওঠার কারো পক্ষে সম্ভব না। তবে আবিরের প্রচেষ্টা শুধুমাত্র নিজেকে প্রমাণ করা। আবির অভদ্র নয়, তবে অসভ্য তো বটেই। মেঘকে কাছে পেলে আরও বেশি অসভ্য হয়ে যায়। এর জন্যই মেঘের দিকে ঠিকমতো তাকাচ্ছে না। আবির ফোন চেক করতেই দেখলো মোট 17টা কল আসছে। বাসা থেকে 8টা কল আসছে। তানভীর 4-5 বার কল দিয়েছে। ফুপি রাকিবও কয়েকবার কল দিয়েছে। এখন ফোন দিলেই যে যার মতো কথা শোনাবে। তারপর আবার মন খারাপ করে সেই ভেবে কাউকে কল ব্যাক করেনি। রাস্তায় একটা মেডিকেল শপ থেকে মেঘকে ওষুধ কিনে খাইয়েছে যাতে জ্বর না আসে। আবির আশেপাশে রিক্সায় খুঁজছে। বাসার মানুষ থেকেও বেশি টেনশন হচ্ছে মেঘকে নিয়ে, কারণ মেঘকে সামাল দেওয়ার মতো মানসিক অবস্থা আবিরের নেই। বৃষ্টির পানিতে চিকচিক করা মেঘের 2 গাল গোলাপের ভেজা পাপড়ির মতো লাল টুকটুকে 2 ঠোঁট তাকানোর মাত্রই আবিরের বুকে কম্পন অনুভব করে। সেই সঙ্গে সঙ্গে চোখ নামাইয়ে নেয়। কিন্তু মেঘ নিজের মতো করে কথা বলছে। হুটহাট আজগুবি প্রশ্ন করতে শুরু করে, যে প্রশ্নের উত্তর দেওয়ার মতো পরিস্থিতি আবিরের নেই। তাই মেঘকে নিয়ে তাড়াতাড়ি বাসায় ফিরতে চাচ্ছে। একটা ফুলের দোকান দেখে মেঘ বলে উঠল, আবির ভাই, আমাকে একটা গোলাপ ফুল কিনে দেবেন? না। কেন? গোলাপ ব্যতীত অন্য কোনো ফুল নেই। লাল গোলাপগুলো খুব সুন্দর লাগছে, একটা নেই? বললাম তো না। মেঘ মন খারাপ করে 2টা বেলে ফুলে মালা নিয়েছে। আবির টাকা দিয়ে বেরিয়ে এসে বলল, দে পড়িয়ে দিই। প্রয়োজন নেই। কেন? কারণ এগুলো মিমের জন্য নিয়েছি। ওয়েট, আরও কয়েকটা নিয়ে আসি। লাগবে না, আমার জন্য আনলে লাল গোলাপ নিয়ে আসুন। আবির গম্ভীর কণ্ঠে বলল। চল সামনে যাই, সামনে হয়তো রিক্সা পাবো। মেঘ উষ্ণ স্বরে বলল, তবুও গোলাপ দিবেন না? না। মেঘ রাগে ফসতে ফসতে চলে যাচ্ছে। বৃষ্টি কমে এসেছে, তবে গাছ থেকে এখনো টুপটাপ করে পানি পড়ছে। আবির মেঘের গমন পথে চেয়ে ভারী কণ্ঠে বলল, যেই ফুল তোকে অন্য কোনো ছেলে দিতে চেয়েছিল, সেই ফুল আমার চোখে বিষের মতো। আবির সেই বিষ ছোবে না। এদিকে তানভীর বাসার কাছে গাছের নিচে বাইকে বসে আছে আর ওদের জন্য অপেক্ষা করছে। বৃষ্টি কমাতে আবিরকে কয়েকবার কল পর্যন্ত দিয়েছে, কিন্তু আবির ফোনই ধরছে না। হঠাৎ বন্যার কথা ভেবে কল দিল বন্যার নাম্বারে। অনেকদিন পর বন্যার ফোনে কল ঢুকেছে। প্রথমবার রিসিভ হলো না। দ্বিতীয়বার রিসিভ করার সঙ্গে সঙ্গেই বন্যা প্রশ্ন করলো, হ্যালো কি? তানভীর কপাল গুটিয়ে বলল, বাহ, এত অপরিচিত হয়ে গেলাম। বন্যা তৎক্ষণাৎ বলে উঠল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
সরি তানভীর ভাই, নতুন ফোন তাই নাম্বারটা সেভ ছিল না। ও আচ্ছা, ফোন কবে কিনলা? আজকেই কিনেছি। আপনি কি বাহিরে? হ্যাঁ, কেন? বৃষ্টি বাতাসের এসবের শব্দ হচ্ছে মনে হয়। ও আচ্ছা, গাছতলায় বসে আছি তাই এমন শব্দ হচ্ছে। গাছতলায় কেন? এমনিতেই একটু কাজ ছিল। রাতে খেয়েছো? জি। আপনি? হ্যাঁ, ফুপিদের বাসায় খেয়ে আসলাম। ফুপিরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ভালো থাকুন। রাখি এখন। কেন? ঘুমাবো। আচ্ছা, ঘুমাও। তানভীরের কথা শেষ হওয়া মাত্রই আবির আর মেঘ আসছে। যথারীতি তিনজনেরই কাক বেজা হয়ে বাসায় ফিরছে। রাত 11টার উপরে বেজে গেছে, অথচ তিন ভাই সোফায় বসে আছে। কাঠগড়ায় মেঘ, আবির আর তানভীর। মেঘ হাঁচি দিতেই আবিরের মাথা নিচু করে কপাল গুটিয়ে চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে ধরেছে। আজ একটা ঘূর্ণিঝড় হতে চলেছে, যার সূচনা মেঘের একটি হাঁচি করে দিল। আবির মাথা নিচু করে মেঘকে আস্তে করে বলল, রুমে যা। মেঘ কোনো দিকে না তাকিয়ে ভেজা জামা নিয়ে নিজের রুমের দিকে ছুটছে। ড্রয়িং রুমে সিঁড়ি সব ভেজে গেছে। আলী আহমেদ খান মেঘের দিকে একবার তাকিয়ে পুনরায় আবিরদের দেখলো, গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, তোমাদের এই অবস্থা কেন? আবির সাফাই দেওয়ার স্বরে বলল, আপনি বলেছেন বাইক যেন না চালাই, আর রাস্তায় আমি রিক্সা পাইনি। গাড়ি নাওনি কেন? পুপিদের বাসা পর্যন্ত গাড়ি ঢুকবে কিনা শিওর ছিলাম না। বাসা পর্যন্ত না যাক, রাস্তা পর্যন্ত যেতে। রাস্তায় রাখবো, তারপর কোনো অ্যাক্সিডেন্ট হলে চুরি হলে গাড়িতে কে নেবে? আমি। আলী আহমেদ খান ভারী কণ্ঠে বললেন, তুমি না নিলে তোমার বাপে না হয় দায় নিত। যত হোক গাড়িটা তো আমার বাপেরই। আবির মৃদু হেসে বলল, আমার জন্য কাউকে কোনো দায় নিতে হবে না, আর আমিও অযথা কোনো দায় নিতে চাই না। মোজাম্মেল খান এবার চেঁচিয়ে উঠলেন, তোমাদের ঘাড় তেড়ামির জন্য আমার মেয়েটাকে কেন ভিজিয়েছ? ওর কিছু হলে? আবির রাশফাড়ি কণ্ঠে বলল, আপনার মেয়ের কিছু না হলেই তো হলো। এত রাতে এখানে কথা বাড়ালে ঝামেলা হবে ভেবেই মোজাম্মেল খান হুঙ্কার দিয়ে সোফা ছেড়ে উঠে চলে গেছেন। ইকবাল খানও নিজের রুমে চলে গেছেন। আলী আহমেদ খান কাজের মহিলাকে ডেকে ফ্লোর মোছার কথা বলে নিজেও ভেতরে চলে গেছেন। আবির ভেতরে ভেতরে ফুসছে। রুমে গিয়ে রাগে বিছানার উপর ফোন ছুঁড়ে ফেলে সোজা ওয়াশরুমে চলে গেছে। আবিরের রাগের একমাত্র কারণ সে নিজেই। আবির শাওয়ার নিয়ে আবার রান্নাঘরে এসে মেঘের জন্য স্যুপ আর কফি করে নিয়ে গেছে। মেঘকে ডাকতেই মেঘ দরজা খুলে স্বাভাবিক কণ্ঠে বলল, ভেতরে আসুন। আবির গুরুতর কণ্ঠে বলল, না থাক, কখন আবার চেয়েছি তোর আব্বুকে ডাকবি। মেঘ আহম্মকের মতো তাকিয়ে থেকে খাবারগুলো নিল। আবিরের সঙ্গে সঙ্গে চলে গেল। তানভীর ফ্রেশ হয়ে আবিরের রুমে আসছে, মূলত মিনাজদের ব্যাপারে কথা বলতেই এসেছে। আবিরের অ্যাক্সিডেন্টের পর থেকে মেঘের মতো আবিরও ওদের ব্যাপারে মাথা ঘামায় না। তানভীরকে প্রথম 1-2বার জিজ্ঞাসা করলেও এরপর থেকে একবারও জন্য তাদের কথা জিজ্ঞাসা করেনি। তানভীর আজ নিজে থেকেই কথা বলতে আসছে। আজ শুক্রবার, ফুপির বাসাতে আজকে সবার দাওয়াত। নামাজ পড়েই সবাই রওনা দিয়েছে। আবির, তানভীর, মেঘ, মিমাদি, ইকবাল খানেরা গাড়িতে যাচ্ছে। বাকি আলী আহমেদ খানের গাড়িতে। আরিফ আর আশিফ দুজনই মিলে মোড় থেকে ওনাদের এগিয়ে নিয়ে গেছে। মিম আরিফকে দেখি বড় করে ভেঙচি কাটল। আত্মীয়তার সম্পর্কে খাতিরে আরিফ মৃদুভাবে হাসল। মেঘ মিমকে সারাদিন সামনে রেখেছে, যেন কোনোভাবেই কোনো অঘটন না ঘটায়। খাওয়া দাওয়া পূর্বে শেষ করে বিকেলের দিকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আগামী পরশু থেকে রমজান শুরু, তাই ফুপির জোড়াজুড়িতে আজই সবাইকে আসতে হলো। ফুপির সাথে সবারই খুব ফরমাল সম্পর্ক। আবিররা ফুপিকে যতটা আপন করে নিয়েছে, বড়রা ঠিক ততটা পারছে না। মাঝরাতে হঠাৎই আবিরের ফোনে কল বাজছে। আবির ঘুমের ঘুরে প্রথমে কেটে দিয়েছে। খানিকক্ষণ বাদে আবারও ফোনে কল বাজছে। আবির কল রিসিভ করে অর্ধ ঘুমন্ত অবস্থায় জিজ্ঞাসা করলো, কে? পেতনি। আবির ঘুমের ঘুরেই মুচকি হাসল। ঠোঁটের কোণে হাসু রেখেই বিমোহিত কণ্ঠে জানতে চাইল, আবির কি কোনো অন্যায় করেছে? তা না হলে মাঝরাতে পরীর বদলে পেতনি কেন কল দেবে আমায়? হ্যাঁ, আপনি মস্ত বড় অপরাধ করেছেন। আবিরের চোখ বন্ধ, এখনো ঘুমের রেশ লেগেই আছে চোখে মুখে। আধ ঘুম থেকেই আবির পুনরায় প্রশ্ন করল, সর্বনাশ, অপরাধটা কি বলা যাবে? মেঘ নিচু কণ্ঠে বলল, আপনি আমার প্রথম কলটা ধরলেন না কেন?
আবির চোখ মিলে ফোনের দিকে তাকালো, তড়িঘড়ি করে কল লিস্ট চেক করলো। ঘুমের ঘুরে কল কাটার ঘটনা মনে পড়তেই মাথা চুলকে ঠান্ডা কণ্ঠে বলল, উপস, সরি। ঘুমের মধ্যে কি করে জানবো যে আপনি কল দিয়েছেন? সরি। সদ্য ঘুম থেকে ওঠা আবিরের ভাঙা ভাঙা কণ্ঠ শুনে মেঘের হৃদস্পন্দন বেড়ে গেছে। মনে হচ্ছে কি যেন হৃদয়ের ছুরি নাই তোলপাড় চালাচ্ছে, সব কিছু যেন মুহূর্তেই তছনছ করে দেবে। মেঘ বুকের বাম প্রকোষ্ঠ হাত রেখে নিজেকে সংযত করে ধীর স্থির কণ্ঠে প্রশ্ন করে, সাহেরি খাবেন না? উঠুন। আবির নিরস গলায় বলল, না খেয়ে কত রমজান কাটিয়েছি, এখন না খেয়ে রোজা রাখা অভ্যেস হয়ে গেছে। মেঘ শক্ত কণ্ঠে বলল, না খেয়ে থাকতেন কেন? তখন তো আর কেউ কল দিয়ে আমাকে জাগিয়ে দিত না। মেঘ চাপা স্বরে বলে উঠল, এখন যেহেতু জাগিয়ে দিচ্ছি তার মানে বুঝতে হবে অভ্যেস পরিণত করার সময় হয়ে গেছে। তাড়াতাড়ি ওঠেন, আমি রাখছি। আবির তপ্ত স্বরে ডাকলো, মেঘ, জি। নিজেকে সব কিছুতে জড়িয়ে রাখিস। কোনো একটাকে কেন্দ্র করে চললে পরবর্তীতে তার ব্যথাটা সহ্য করতে পারবি না। মেঘ কপাল গুটিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, রাত বিরেতে এসব কি কথা বলছেন? উঠবেন নাকি উঠবেন না বলুন? আরে বাবা, উঠছে এখনই, হাত মুখ ধুয়ে আসছে। ওকে। মেঘ কল কেটে তাড়াতাড়ি নিচে আসছে। ততক্ষণে টেবিলে খাবার রেডি। প্রথম রোজা বলে আদি উঠেছে। আবির হাত মুখ ধুয়ে কিছুক্ষণের মধ্যেই নিচে আসছে। আসার সময় তানভীরকেও ডেকে নিয়ে আসছে। মেঘের বিপরীতে বসতে বসতে আবির অল্প করে ভুরু নাচালো। মেঘ অপখর হেসে চিবুক নামিয়ে নিল। খাওয়া শেষে যে যার মতো রুমে চলে গেছে। আবির নামাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। মেঘ রেস্ট নেওয়ার জন্য একটু শুয়েছে। বন্যাকে নেটে দেখে সঙ্গে সঙ্গে কল দিল। বন্যা কল রিসিভ করা মাত্রই মেঘ বলে উঠল,